জনক জায়গায় যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন করে, দালালি প্রবণতা আছে একটু কম, তা আপনারা উদ্যোগ নিলে আমিও সহায়তা করতে পারি। আপনারা আইনজীবীদের সঙ্গে বারে গিয়ে মত বিনিময় করেন। এইভাবে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা যেটা বলেছেন, উনি কষ্ট করে এসছেন চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, প্রয়োজনে আমরাও যাব, এইভাবে সংযুক্ত করতাম। আর একটি বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে 7 জানুয়ারি রাষ্ট্রের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে বাকশালের জাতীয় সম্মেলন হয়েছে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। এবং আমাদের আরেকটা প্রবণতা হচ্ছে 15ই আগস্টে বঙ্গবন্ধু নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং 3রা নভেম্বরে 4 জাতীয় নেতার জেলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের পর, যেটা মাহবুব মোর্শেদ ভাই বলার চেষ্টা করেছেন, আমাদের যে লেফট ওরিয়েন্টেশন, আমিও ছাত্র ইউনিয়ন করেছি এই যে সিবিবির, তো এই যে আমাদের একটা প্রবণতা যে বঙ্গবন্ধুকে ফেরেস্তা বানাতে গিয়ে, ওই হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আওয়ামী লীগের যে ইনহেরেন্ট স্বৈরতন্ত্র, আওয়ামী লীগ যে ডিএনএ তে গণতন্ত্র মানে না, সেগুলো আমরা ভুলে গিয়েছি বা বলতে দেইনি। আপনি একটা বলেন 1973 সালে আওয়ামী লীগের কি প্রয়োজন ছিল শেখ মুজিবুর রহমানের নির্বাচনকে কারচুপি করা? তদানীন্তন সবচেয়ে বড় দল জাসদের নেতাদের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল অনেক সময়, রব ভাই এখনো বেঁচে আছেন, অন্যরাও, বা আমার বাবা প্রশাসনিক ভাবে 72-এ ভোলার এসডিও ছিল, 73-এর নির্বাচনে আমার বাবার মুখে শোনা যে নিরপেক্ষ নির্বাচন হলে বিরোধী দল 50-60টা আসনের বেশি পেত না, বা 50টা, খারাপ করে বলি 40টা, বা খুব লিবারেল ভিউ নিলে 60টা। তারপরে তো শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকতেন, সেটা তাদের সহ্য হয়নি। আওয়ামী লীগের ইনহেরেন্ট হচ্ছে এটা। আপনি আমাকে বলেন 49 সাল থেকে 1949 থেকে ডাকসু নির্বাচন হয়, মাঝখানে হয়েছে একবার, আইয়ুব ইয়াহিয়াদের স্বৈরাচারের সময় প্রত্যেক বছরে হয়েছে, জিয়াউর রহমানের সময় উনি যতদিন বেঁচে ছিলেন হয়েছে, এরশাদ সাহেব 2বার দিয়েছিলেন নিজের ছাত্র সংগঠন না থাকা সত্ত্বেও। কোন ডাকসু নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছিল? 1973 সালে। আমার লজ্জা লাগে, আমি যে ছাত্র সংগঠন কষ্টের সঙ্গে করেছি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সেই ছাত্র ইউনিয়ন ওই পাপের ভাগিদার। লেনিনগামা পরিষদ, ওইখানে জাসদের যে মাহবুবুল্লাহ আর জহির ভাই প্যানেল ছিল, জিতলে কি শেখ মুজিবের পতন হতো? এই জিনিসগুলো আমরা আপনার মানে সবসময় একটা বাতাবরণ দেওয়ার চেষ্টা করেছি। এটা এখন পরিষ্কার। একটা বিষয় তো পরিষ্কার, বাংলাদেশে শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ বা ক্ষমতা বদলে নির্বাচন বাদ দেন। শেখ হাসিনার অধীনে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন লাইব্রেরি কমিটি নির্বাচন সুষ্ঠু সম্ভব। এই যে আমি যে সুপ্রিম কোর্ট বারে বহু আগে 2004-এ সহ সম্পাদক হয়েছিলাম, সেই সুপ্রিম কোর্ট বারে গত বছর 2023-24 যেটা এখন চলছে, নির্বাচনের দিন পুলিশ এসে আইনজীবীদেরকে মেরে ধরে সাংবাদিক আহত করে। আর সাংবাদিকদের কি প্রবণতা, এখানে যারা সাংবাদিকরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা সাংবাদিকদের আহত করার নিন্দার জন্য প্রতিবাদ করলাম, আর সেই সাংবাদিকদের দেখতে আসলো যখন ডিবির হারুন সাহেব প্রধান, তারা হারুন সাহেবের সঙ্গে গিয়ে প্রীতি শুভেচ্ছা বিনিময় করলো। এবং আমি এই প্রসঙ্গে বলি, আমি ধরেন স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, এরশাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমার জীবন শুরু। তো যদিও এরশাদ এই বাকশাল বা ফ্যাসিস্টের তুলনায় লিবারাল স্বৈরাচার, প্রমাণও আছে, তো সেইখানে এত নিষ্ঠুর ভাবে, এত নির্মম ভাবে বাংলাদেশের সাংবাদিকদের আত্মসমর্পণ, দালালি, এবং এর জন্য আমাদের প্রগতিশীল রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে। আপনি যদি সাংবাদিকদের ব্যবচ্ছেদ করেন, এখন সমস্ত, আমি তো বলি বিটিভি একটা না, 30টা 35টা বিটিভি, কেউ দেখেও না। সেইখানে যে সাংবাদিকদের, তাদের 80% ব্যাকগ্রাউন্ড দেখবেন, হয় ছাত্র ইউনিয়ন করেছে, না হলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছে, না হলে জাসদ ছাত্রলীগ করেছে, বা এই যে ছাত্র ফেডারেশন করেছে। মুজিববাদী ছাত্রলীগ কম, মুজিববাদী ছাত্রলীগের আগাগোড়ায় মেধা মনন, একবার 72-এ জাসদ ছাত্রলীগ বের হয়ে ক্রিমরা বেরিয়ে গেছে, পরে 83 সালে রাজ্জাক ভাইয়ের বাকশালের মাধ্যমে। তো যাই হোক, তো সেই ছাত্র ইউনিয়ন, আমি আমার ছাত্র ইউনিয়নের বন্ধুরা যারা আছে, ধরেন আমি তাদের জিজ্ঞেস করি, ঠিক আছে আমরা তো আর কমিউনিস্ট পার্টিতে নাই, অন্যায় প্রতিবাদ তো শিখেছিলাম, প্রতিবাদটা করতে অসুবিধা কি? তো যে কারণে আপনার এখানে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। একটা বিষয় তো আমি মাহবুব ভাইয়ের সঙ্গে একদম একমত, এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পদত্যাগের দাবিতে শুরু হলো 10 ডিসেম্বর 2022 গোলাপবাগে যে জনসভা হলো। তার আগে তো ধরেন 11 সালেও একটা প্রতিষ্ঠানের কথা আপনারা বলেননি, খুব আলোচনা করা দরকার।
সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বিচার বিভাগ, আমি যেখানে প্র্যাকটিস করি। 2020 সালে করোনার মধ্যে অন্যায়ভাবে কোর্ট বন্ধ রাখলো, আমরা কোর্ট খোলার কথা বললাম, এই জন্য আমাকে কন্টেম করে নোটিশ ইস্যুর দিনই আমার প্রফেশন বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কয়েকটা নাম আপনাদের বলি, এগুলো একদম কালো অক্ষরে লিখে রাখতে হবে। প্রধান বিচারপতি সাবেক ABM খায়রুল হক, প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রধান বিচারপতি আপনার সৈয়দ মাহমুদ হোসেন। তার কুখ্যাত সেই ভাষণ, আমাদের বারে ঐতিহ্য আছে, কোন প্রধান বিচারপতি নিয়োগ পাওয়ার পরে তাকে সংবর্ধনা দেয় বার থেকে অ্যাটর্নি জেনারেল অফিসে। সেখানে তিনি বললেন যে রাষ্ট্রের 3টা অঙ্গ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর হচ্ছে আইন বিভাগ বা কি সংসদ, 3টি বিভাগের মধ্যে সমন্বয় করে, আমি নিজ কানে শোনা, আমি ছিলাম অনুষ্ঠান, সমন্বয় করে চলতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। আপনি কি LGD চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন, না আপনি ফ্যাসিলিটিজ এর চিফ ইঞ্জিনিয়ার, না আপনি রোডস অ্যান্ড হাইওয়েজ এর চিফ ইঞ্জিনিয়ার? উন্নয়নের টেনশন আপনার। আপনার দায়িত্ব হচ্ছে সাংবিধানিক, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের সঙ্গে ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের একজন বিখ্যাত উকিল ছিলেন, কোন দল করতেন না, নাম করা আইনজীবী ননি পালকিওয়ালা। উনি একটা বইতে বলেছেন যে when republic is born it is the leaders create institutions, later on institutions create leaders. প্রতিষ্ঠান তৈরি করে নেতারা জন্মের শৈশবে, পরে প্রতিষ্ঠান নেতাদের তৈরি করে। আমাদের তো এই লাইনই আমরা হাঁটি, এবং যে কথাটা আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে হতাশ হতে হবে। আপনি দেখেন 75-এর 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু বাকশাল করলেন কি কারণে? এই একই আলোচনা ছিল যে জাসদ টাসদ যেভাবে বেড়ে গেছে, নির্বাচন হলে কিন্তু আমি জিততে পারবো না, আমি 25টা 30টা বেশি সিট পাবো না। মিলিয়ে দেখেন এখনই সেম বুঝি। সো সংবিধান সংশোধন করে এক ব্যক্তি রাজা হোক। আমার দুর্ভাগ্য, আমি যে রাজনীতি করেছি ছাত্র জীবনে, সে কমিউনিস্ট পার্টি ন্যাপও ওই পাপের ভাগিদার। তো যার ফলে এই যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে বলি যে নেগেটিভ অর্থে যদি সফল কন্যা হতে হয় তাহলে এই প্রধানমন্ত্রীকে ফলো করবো অন্তত একটা গুণে, পিতার সুযোগ্য কন্যা, পিতার অধরা স্বপ্ন বাস্তবায়ন করেছে গণতন্ত্রের নামাবলী জড়িয়ে। এটি একটি বাকশাল ব্যবস্থা, এখানে সবকিছুই তার অধীনে, তিনি সব প্রতিষ্ঠানের প্রধান। এখান থেকে করণীয় কি? আমি রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন বা গণতন্ত্র মঞ্চকে একটা বড় ক্রেডিট দিতে চাই। সেটা হচ্ছে আমরা কিছু ট্যাবু নিয়ে থাকতাম যে বিএনপি একটা প্রতিক্রিয়াশীল ক্ষমতার গর্ভে জন্ম নেওয়া দল, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এর সঙ্গে হাঁটলে আমার ব্রাহ্মণত্ব চলে যাবে। এই প্রথম গণতন্ত্র মঞ্চ অন্যান্য আন্দোলনকারী শক্তি, গণফোরাম, সুব্রত চৌধুরী, অন্যান্যদের নেতৃত্বে এইটা করেছে। এবং আমি আপনাদের কাছে একটা ট্যাবু ভুলতে বলি, আমি বলছি না যে একেবারে ঐক্যবদ্ধভাবে বা, কিন্তু ন্যূনতম ইস্যু, ভোটাধিকার ইস্যুতে ইসলামী দলগুলোকে আপনি কেন পিছনে রাখেন? আমাদের তো ঐতিহ্য আছে। এই যে প্রতিবেশী ভারতে যখন ইন্দিরা গান্ধী জরুরি আইন দিলেন, এই একই ঘটনা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তখন তো জ্যোতি বসু, ES নম্বরী দীপাক, কমিউনিস্ট নেতারা, অটল বিহারী বাজপেয়ী, ডান বাম উত্তর দক্ষিণ একটা ইস্যুতে জরুরি আইনকে প্রতিরোধ করে। আমাদেরও তো একটা ইস্যু। এবং আরেকটা কথা, আমার সাংবাদিক সেলিম ভাই বোধহয় বলেছিলেন যে বিএনপির সঙ্গে অনেক সময় মনে হয় যে বিএনপি কমান্ড করছে। আমি একটা কথা বলি, আমি ছাত্র রাজনীতি করাকালে আমি অনেকবার গিয়েছি, তখন কমিউনিস্ট পার্টিও করতাম, তখনও গেছিলাম। তো ভারতে যে সাকসেসফুল বোধহয় 33 বছর থাকলো পশ্চিমবঙ্গে প্রতিবেশী বামপন্থীরা, সেখানে 4টা কমিউনিস্ট পার্টির ঐক্য, তো CPM, CPI, RSP আর ফরওয়ার্ড ব্লক। সেখানে 3টা কমিউনিস্ট পার্টির অল টাইম মানে অভিযোগ ছিল যে CPM দাদাগিরি দেখায়। এটা হচ্ছে আপনার সংগঠন বড় থাকলে, আপনার অন্য সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের ডাইনামিক্স হচ্ছে আপনি যখন সংগঠিত না থাকবেন তখন বড় দলের এই মাঝে মাঝে অন্যায় অত্যাচার আবদারগুলো মানতে হয়। এই জন্য আমি কোন উপদেশ দেওয়ার ধৃষ্টতা নাই। আমি মনে করি রাষ্ট্রচিন্তা আরো অ্যাক্টিভ হোক, উন্মুক্ত মাঠ আছে, কারণ মানুষ এই সরকারকে যে এই বাকশাল দ্বিতীয়কে মেনে নেনি তা ভোটের প্রমাণ। এখন জনগণ রাস্তায় নামে না কেন? আমার সমস্ত অধ্যাপকরা আছেন, আমাদের ডক্টর আমাদের অদিতি হক আপা একটা চমৎকার শব্দ বলেছেন, জনমনস্তত্ত্ব। তা আমিও একজন মাঠের আইনজীবী হলো, আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছি,
আওয়ামী সুবিধাবাদী আইনজীবী ব্যতীত, এটাও আমরা করেছি কেবল গত জুন 12 তারিখে। ওইখানে নানা ট্যাবু ছিল, জাতীয়তাবাদী দলের বিএনপির আইনজীবী ফোরামের সঙ্গে যাব কিনা, সেই আমরা সংবিধান স্মরণ কমিটি ছিলাম, অন্যান্য জাসদ প্রগতিশীলরা। তো জাসদ মানে যেটা আপনার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, হাসানুল হক ইনু ভাইয়ের অনুগত জাসদ না। তো এইখানে আমরা সেই ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আমরা গঠন করে মাঠেও আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি। আমি তো বরং বলি যে 14 এবং 18 পর বিএনপি যেভাবে থমকে গিয়েছিল বা সমস্ত আন্দোলন যেভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল, এইবার তো আমি কৃতিত্বই দেব গণতন্ত্র মঞ্চ। যেমন আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট 7ই জানুয়ারি পর্যন্ত আমরা বর্জন কর্মসূচি চালিয়েছি প্রচন্ড রিস্ক নিয়ে। কাজেই আন্দোলনের কোনো বিকল্প নাই। আর আমি একটা বলি, শেষের দিকে এই প্রজন্ম এই জনপদের মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের অভিজ্ঞতা ছিল। আমরা খুব বর্বর আইন বিহাইয়ার বিরুদ্ধে করেছি, আর প্রেমিক কবি এরশাদের লিবারাল স্বৈরাচারের বিরুদ্ধে করেছি। আপনি আমাকে বলেন তো, 2 নেত্রীকে কখন এরশাদ জেলে নিয়েছিল? বড়জোর 32 নম্বরে আন্দোলন উঠেছে। প্রতিদিন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, এরশাদকে যা তা বলে, এবং এরশাদের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন করে বেগম জিয়া আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। 86 তো নির্বাচনে যায়নি, আওয়ামী লীগ গিয়েছিল সিপিবি সহ। তো সেইখানে খালেদা জিয়া তো ওই আর্মির সেনা আমাদের ক্যান্টনমেন্টের অভ্যন্তরে রাত্রে বাসায় ফিরতেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনি এমন একটা সরকার প্রধানের বিরুদ্ধে লড়াই করছেন যে কোনো গ্রামার মানে না, যে ন্যূনতম রাজনৈতিক সৌজন্য দেখায় না। আর দুর্ভাগ্য হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র এমন এক লোক প্রধানমন্ত্রী, সে এর চাইতো গ্রামারলেস, সে এর চাইতো বর্বর। আমরা তো কিছু জিনিস বলি না, আপনারাও হয়তো বলেন না। হিন্দু মুসলিম বাদ দেন, গরুর মাংস খাওয়ার জন্য ভারতের উত্তরপ্রদেশে মানুষ হত্যা করে বিজেপি, এটা আমাদের বলতে অসুবিধা কি? দাড়ি রাখার জন্য ভারতের মুসলমানদের, আমার আগে বোধহয় আমাদের পিয়াস ভাই বললেন যে সমস্ত মসজিদ বলছে মোগলরা দখল করে, মসজিদ ভেঙেছে, কি বলে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। মুসলমান বা ওখানকার প্রগতিশীল ভারতবর্ষের মানুষের বুকের ওপর দিয়ে অর্ধেক মন্দির ওপেন করলো মোদী নির্বাচনে জিতার জন্য। আমি তো বলবো যে লোকটাকে আমরা ঘৃণার সঙ্গে 71-এ প্রত্যাখ্যান করেছি, আজকে ট্র্যাজেডি হচ্ছে, প্যারাডক্সিক্যাল হচ্ছে যে জিন্নার সেই তত্ত্বই উপমহাদেশে চলছে, ধর্মের ভিত্তিতে দেশ। ভারতে আমি মাঝে মাঝে আমার এই যে বইটই কেনার জন্য যেতে হয়, যেহেতু আমাদের এখানে আমাদেরও জ্ঞান কম, যেহেতু কমন ল সিস্টেম, আমি আমার দেখতে বোধহয় অত মুসলমান লাগে না। তা আমি সারাদিনই ঘুরেছি এক ট্যাক্সি নিয়ে, কথাবার্তা বলেছি, কালী মন্দিরে গিয়েছি, ও মনে করছে আমি হিন্দু বাংলাদেশি। ও আমাকে শেষে বলে যে স্যার, এই 19-এর নির্বাচন আগে, স্যার যতই বলেন মোদী খারাপ করলো, মোদীকেই জিতা উচিত। আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না, হিন্দু মুসলমান সবাই সম্মান, খ্রিস্টান বৌদ্ধ সবার ধর্মের শান্তি, কিন্তু পলিটিক্যাল রিজনটা হিন্দুত্ব যে আরএসএস এর। তো বলছে স্যার যাই বলেন, মুসলমানকে ঠান্ডা করার জন্য মোদীকে দরকার। এটা হচ্ছে ভারতের 75 বছর সো-কল গণতন্ত্রের চর্চা করার পরে এইটা হচ্ছে ওদের আজকের রাজনীতি। আমরা তো সেখান থেকে বেটার আছি, অন্তত পক্ষে ধর্মের বিভাজন এতটা না, নানাভাবে। কাজে আমি শেষ করতে চাই, আমি মনে করি হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটি বিষয় এইবারে পরিষ্কার হয়েছে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সম্ভব না। নাম্বার 2, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, অন্যান্য ইসলামিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে ন্যূনতম ইস্যুতে, আমার ভোটাধিকার ফিরিয়ে দাও। যেটা রাখালদা বলেছেন যথার্থই, যে 31 দফা শুধু মুখে বললে হবে না, কারণ বিএনপি বৈধভাবে 10 বছর ক্ষমতায় ছিল, বিচার বিভাগে ন্যূনতম কোনো সংস্কার করেনি, বরং অনেক সময় দলীয় ব্যক্তি নিয়োগ হয়েছে। সেই বিচার বিভাগকে কিভাবে আপনি ঢেলে সাজাবেন? আপনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিস, আওয়ামী লীগের ওয়ার্ড, সেগুনবাগিচা ওয়ার্ড আওয়ামী লীগের অফিস হয়েছে। রাষ্ট্রের সম্মানিত সাংবিধানিক ব্যক্তি প্রধান বিচারপতি ছাত্রলীগের কাছ থেকে ফুল নেন। কাজে সেই অবস্থায় আমি মনে করি যে এই 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা, এইটা আমরা বিএনপিকে আরো দোষ দিতে পারতাম যদি নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি সব রাজনৈতিক দলগুলো যদি এইটার প্রসঙ্গ না তুলত। কারণ এখন মানুষকে আমি নিজেও বলতে গেছি, বলে যে মামুন আগে তো ভোটের অধিকারটা দাও, ভোটই দিতে পারছি না, তারপরে এগুলো সংস্কার করবা। কিন্তু মুক্ত রাষ্ট্র চিন্তাকে অপ্রিয় কাজ করতে হবে, বলতে হবে যে এই সংবিধান দিয়ে, এই আর্টিকেল 70 রেখে প্রধানমন্ত্রীকে জারের মতো সমস্ত ক্ষমতা দিয়ে, আপনি আমাকে একটা নিয়োগ দেখান
বড় বড় কথা বলে রাষ্ট্রপতির নিয়োগ, কোন নিয়োগ নেই। রাষ্ট্রপতি ইজ নাথিং, সবই প্রধানমন্ত্রীর ইচ্ছা। আর সেই প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা হয় তাহলে রাষ্ট্রের অবস্থা কি? যে এবার দেখলাম পার্লামেন্টে সব গিয়ে কদমবুচি করছে, ওর নাম কি? এই যে আমাদের বিরোধী দলে অনেকদিন ছিল, আমি অনেক আলোচনা করেছি, আমাদের অনুষ্ঠান আনতাম। না না, সাজানো মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীরপতি, বীর বিক্রম না, সে সেলুট দিয়েছে। আমার এক বন্ধু বলে যে মামুন সেলুট দিছে, আল্লাহ বাঁচাইছে যে শেখ হাসিনার কাছে শুয়ে পড়ে। এবং আরো যে বীর, এই যে সাজানোর নাম বললো আমার ভাই, আমার তো একটা রক্ষা যে ইয়াহিয়া খান বুঝতে পারেনি তখন যে এগুলোকে টাকা দিলে নেওয়া যায়, তাহলে তো মুক্তিযুদ্ধ সাবোটাজ করে দিত এগুলোকে। কাজেই এই মানসিকতার বিরুদ্ধে আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আমি ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় হিসেবে মনে করি রাষ্ট্রচিন্তা যখনই আমাদেরকে বিভিন্ন বিষয়ে ডাকবে আমরা যাব, এবং পুনরায় আইনজীবী একটা বিশাল সমাজ, এখানে অনেক ধরনের আইনজীবীরা আছেন। আপনাদের এই চিন্তা নিয়ে আপনারা আসুন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আপনার আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন, সেখানে আরো অনেক মতামত একে অপরের হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যাই, আমরা বেরিয়ে পড়ি এই ঢাকা শহর থেকে সারা দেশে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ মামুন মাহবুবকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।